টুনির দুই বোন। এত দেরি হয়ে গেল, এখনো দুই বোন বাড়ি এলো না। বাইরে এত বৃষ্টিও পড়ছে, গেল কোথায় দুজনে? যাই, গিয়ে দেখি একটু। এই বলে টুনি গেল তার দুই বোনের খোঁজে। কি রে টুনি, চললি কোথায়? আয় না, দেখ কত সুন্দর বৃষ্টি হচ্ছে, চল আমরা আনন্দে নাচি। না ময়ূর ভাই, আমি বোনদের খুঁজতে যাচ্ছি। এত দেরি হয়ে গেল, কখন ওদের স্কুল ছুটি হয়ে গেছে, এখনো এসে পৌঁছালো না, তাই ওদের খুঁজতে যাচ্ছি। তাহলে দাঁড়া, আমিও তোর সাথে যাই। এই বলে টুনি আর ময়ূর তার দুই বোনকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে দুজনে গিয়ে পৌঁছালো বনেদের স্কুলে। সেখানে দেখলো তাদের দুই বোন গাছের তলায় বসে রয়েছে। কি রে মিমিরিমি, তোরা এখনো বাড়ি যাসনি? আমি বাড়িতে তোদের জন্য কত চিন্তিত হয়ে পড়েছিলাম, তোদের কোনো বোধ বুদ্ধি নেই? আরে দিদি, রাগ করিস না, এত বৃষ্টি হচ্ছে আর আমরা আজকে ছাতাও আনিনি, তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি না গিয়ে এখানেই অপেক্ষা করছি বৃষ্টি থামার। তাহলে ভিজে গিয়ে আবার শরীর খারাপ হলে তোরই খাটাখাটনি বাড়বি। ঠিক আছে, এবার চল তাড়াতাড়ি বাড়ি যাই, আমি ছাতা নিয়ে এসেছি। না না, বাড়ি গেলে তো হবে না, তুমি কথা দিয়েছিলে আমার সাথে বৃষ্টিতে ভিজে নাচ করবে। আচ্ছা ঠিক আছে, চলো নাচ করি। বলে সকলে মিলে বৃষ্টিতে নাচ করতে থাকে। সাথে সাথে বৃষ্টি থেমে গেল। ময়ূর টুনি তার দুই বোনকে নিয়ে বাড়ি চলে গেল। এই রিমি, কাল দিদির জন্মদিন, দিদির জন্য একটা সারপ্রাইজ পার্টি করলে কেমন হয়? দিদি তো আমাদের জন্য অনেক কিছু করে, আমরা দিদিকে সারপ্রাইজ দিলে দিদি খুবই খুশি হবে। হ্যাঁ মিমি, খুব ভালো আইডিয়া। আমি ময়ূর আর কাঠবেড়ালি দিদিদের খবর দিচ্ছি। কি রে মিমি, রিমি, কোথায় তোরা? কি করছিস তুই বনে মিলে? কি প্ল্যানিং চলছে? কোথায় দিদি, কিসের প্ল্যান? কোনো প্ল্যান নেই তো, আমরা এমনি এমনি কথা বলছি। দিদি, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো, স্কুল ছুটি বলে কদিন ধরে আমরা বাইরেও যাইনি, যাব দিদি? হ্যাঁ যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। দিদির কাছে পারমিশন নিয়ে রিমি আর মিমি বাইরে চলে যায়। তারা আসলে লুকিয়ে লুকিয়ে দিদির জন্মদিনের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছিল। ময়ূর দিদি, কাল আমাদের দিদির জন্মদিন, আমরা দিদিকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছি, তুমি কাল আমাদের বাড়ি যেও। ঠিক আছে, আমি ঠিক সময়ে চলে যাব। এরকম একইভাবে মিমি আর রিমি কাঠবিড়ালিকে নিমন্ত্রণ করতে গেল। মিমি আর রিমি আগের দিনই প্ল্যান করেছিল কি কি করবে, আর সেই প্ল্যান মতোই মিমি তার দিদিকে বলল, দিদি, আজকে আমাদের খুব পিঠে খেতে ইচ্ছা করছে, তুই আমাদের জন্য পিঠে বানাবি? আচ্ছা, তোদের পিঠে খেতে ইচ্ছে করছে, ঠিক আছে, আমাদের এখানকার দোকানে তো এখন পিঠের জিনিস পাওয়া যাবে না, তাহলে আমি পাশের শহরের দোকানে গিয়ে পিঠের জন্য জিনিস কিনে আনি। এই বলে টুনি পিঠের জিনিস আনতে বাজারে চলে গেল। এরপর মিমিও কেকের দোকানে গেল দিদির জন্য কেক আনতে। ইতিমধ্যেই সেখানে কাঠবেড়ালি আর ময়ূর সেখানে চলে এলো।
আমি কেক নিয়ে চলে এসেছি, চলো সবাই মিলে কেকটা সাজিয়ে ফেলি, দিদির আসার সময়ও হয়ে গেছে। কিছুক্ষণ পরে টুনি বাজার থেকে পিঠের জিনিস কিনে যেই না ঘরে আসে, অমনি সকলকে ঘরে দেখে খুব অবাক হয়ে যায়। আমার ছোট্ট বোনেরা, তোরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করেছিস, আমি খুবই খুশি হয়েছি। তোমাদেরও ধন্যবাদ আমাকে এত ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপর সবাই খুব মজা করলো। দিন সকালবেলা মিমি আর রিমি ফুটবল খেলছিল। খেলতে খেলতে তাদের বল একটু দূরে গেল। দাঁড়া রিমি, তুই এখানেই দাঁড়া, আমি বলটা নিয়ে আসছি। এই বলে মিমি বলের খোঁজ করতে গেল। মিমি যখন বল আনতে গেল তখন সেখানে এসে পৌঁছালো দুষ্টু চিল। সে এসে রিমিকে বলল, অনেক দিন পরে একটা ভালো খাবার খেয়েছি, আজ তো আমি তোকে খাবই। মিমি এইসব দেখতে পেয়ে একটা লাঠি নিয়ে সেখানে গেল আর চিলের পেছন থেকে গিয়ে তার মাথায় মারল, আর চিল অজ্ঞান হয়ে পড়ে গেল। থ্যাংক ইউ মিমি, তুই আজকে আমাকে বাঁচালি, না হলে ওই দুষ্টু চিল আমাকে এখনই খেয়ে নিত। বন্ধুরা, আজকের গল্প টুনি ও দুই সন্তান। বিষ্ণুপুর নামে এক পাখিদের গ্রামে টুনি আর তার দুই মেয়ে মিমি আর রিমিকে নিয়ে থাকত। তারা দুজনে খুব ছোট ছিল। আচ্ছা বাচ্চারা, আমি খাবার জোগাড় করতে যাচ্ছি, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না কেউ, আর আমি আসা না পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তোমাদের মা একটু পরেই চলে আসবে। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, বাড়িতেই তোমার অপেক্ষা করব। এই বলে টুনি সেখান থেকে চলে যায় খাবার খোঁজার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় টুনি দেখে একটা বড় মাকড়সার জাল, আর সেই জালে একটা মৌমাছি আটকে আছে। আর অনেক চেষ্টা করেও সেই নিজেকে সেই জাল থেকে ছাড়াতে পারছিল না। এই দেখে টুনি সেখানে যায় আর মৌমাছিকে সেই জাল কেটে ছাড়িয়ে নিয়ে আসে। ধন্যবাদ টুনি, তুমি আমাকে জাল থেকে ছাড়িয়ে খুব বড় উপকার করলে। কিন্তু মিষ্টি মৌমাছি, তুমি এখানে আটকে গেলে কি করে? আরে টুনি দিদি, আমি এসেছিলাম ওই পাশের গাছের ফুল রস জোগাড় করতে। আমাদের এখন মধু বানানোর সময়, তাই সবাইকে ফুলের রস জোগাড় করতে হয়। আমি লক্ষ্য করিনি গাছের পাশে এত বড় একটা মাকড়সার জাল রয়েছে। রস নিয়ে ফেরার সময় আমি আটকে যাই। আচ্ছা আচ্ছা, এবার তো ছাড়া পেয়ে গেছো, এখন তুমি তোমার বাড়ি যাও, আমিও যাই খাবারের খোঁজে। না না টুনি, তুমি আমার উপকার করেছো, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। আমাদের মা রানী মৌমাছি তোমাকে দেখলে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমার মায়ের সাথে চট করে দেখা করেই চলে আসব। আমাকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। আমার ছোট ছোট বাচ্চারা আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমি ওদের জন্য খাবার নিতে বেরিয়েছি। আরে টুনি, তুমি চিন্তা করো না, আমার সাথে আমাদের বাড়ি চলো, সেখানে তোমাকে আমরা অনেক খাবার দেব। দেখবে তোমাদের 1 মাস খাবারের খোঁজে বেরোতেই হবে না। মৌমাছির এই কথা শুনে টুনি হেসে ওঠে
আর বলে, আচ্ছা চলো, তোমার বাড়ি যাই, তোমার মায়ের সাথেও আমার দেখা হয়ে যাবে। এই বলে টুনি আর মৌমাছি মৌমাছির বাড়ি যায়। মা মা, এই দেখো কাকে এনেছি। এই হলো টুনি। জঙ্গলের একটা ফুলের গাছে আমি মাকড়সার জালে আটকে গিয়েছিলাম। টুনি আমাকে সেই জাল থেকে উদ্ধার করে, তাই আমি টুনিকে আমাদের বাড়ি নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। আরে আরে, আসো টুনি দিদি, এই প্রথমবার আমাদের বাড়িতে কোনো পাখি এসেছে, আমার খুব ভালো লাগছে। বাবলু, টুনি দিদির জন্য ফুলের রস নিয়ে আয় তো, অনেক দূর থেকে এসেছে ওরা। তুমি এসেছো বলে আমার খুব ভালো লাগছে টুনি দিদি। এই কথা বলার কিছুক্ষণ পরে বাবলু মাছি টুনির জন্য একটা গ্লাসে করে সুস্বাদু ফুলের রস নিয়ে আসে। আমারও এখানে এসে খুব ভালো লাগলো রানী। এই প্রথমবার আমি কোনো মৌমাছির বাড়িতে এসেছি, কিন্তু আমাকে এবার আসতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, আমি না গেলে ওরা না খেয়েই থেকে যাবে। দাঁড়াও টুনি দিদি, তুমি আমাদের অতিথি, আর আমার মেয়েকেও বাঁচিয়েছ, তোমাকে খালি হাতে ছাড়ি কি করে? এই বলে রানী মৌমাছি বাবলুকে বলে টুনির জন্য মধু নিয়ে আসতে। এক জার মধু দেখে টুনি খুবই খুশি হয়, কারণ তার বাচ্চারাও মধু খেতে খুব ভালোবাসে। ধন্যবাদ রানী, তুমি আমাকে এতটা মধু দিলে। তুমি বাড়ি যাও, আমাদের বাড়িতে আবার এসো, আর এবারে এলে অবশ্যই তোমার বাচ্চাদেরকেও নিয়ে এসো। আমি অবশ্যই আবার তোমাদের সাথে দেখা করতে আসব। এই বলে টুনি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মা, তোমার এত দেরি হলো কেন? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, আর আমাদের খুব খিদেও পেয়েছে। জানি বাচ্চারা, আসলে জঙ্গলে একটা মৌমাছি মাকড়সার জালে আটকে গিয়েছিল। আমি ওকে উদ্ধার করায় সে আমাকে নিজের বাড়ি নিয়ে গেল। সেখানে গিয়েই আমার দেরি হয়ে গেল। আরে মা, তোমার সাথে ওটা কি? মিষ্টি মৌমাছিকে বাঁচানোর জন্য রানী মৌমাছি এই মধু আমাকে দিয়েছে। এমন সময় কালু কাক সেখানে চলে আসে। সে এসেছিল বিউটি পার্লার বাড়ির নিমন্ত্রণের কথা মনে করাতে। আরে টুনি, তোর মনে আছে তো কালকে বিউটি পার্লার বাড়িতে আমাদের নিমন্ত্রণ? হ্যাঁ কালু ভাই, আমার মনে আছে। আরে এটা কি? এটা এটা মধু। এত মধু তুমি কোথায় পেলে? রানী মৌমাছি আমাকে দিয়েছে, তুমিও একটু খাও না মধু। এই বলে টুনি কালুকে কিছুটা মধু খেতে দেয়। বাহ, মধুটা তো বেশ সুস্বাদু। খাঁটি মধু বলে কথা, টেস্ট তো হবেই। তা ঠিক বলেছিস ভাই, এবার আমি চলি, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই বলে কালু টুনির থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। টুনি যে মধুটা খাওয়ালো সেটা কি সুস্বাদু খেতে! উফ, এখনো ভেবেই জিভের জল চলে আসছে। যদি আবার খেতে পারতাম ওই সুস্বাদু মধু, তাহলে কি ভালোই না হতো। আইডিয়া! কাল যখন টুনি বিউটি পার্লার বাড়ি যাবে, তখন বাড়িতে কেউ থাকবে না, তখন আমি যাব, গিয়ে সব মধু খেয়ে নেব। পরের দিন সকালে যখন টুনিরা বিউটি পায়রার বাড়ির উদ্দেশ্যে চলে গেল, তখন চুপি চুপি কালু টুনিদের বাড়িতে গেল।
টুনির বাড়িতে অনেকক্ষণ খোঁজার পরে কালু মধু খুঁজে পেল। এদিকে সেদিন টুনির বাড়ি একেবারেই খালি ছিল না। টুনির বড় মেয়ে মিমির শরীর খারাপ থাকায় সে সেদিন বাড়িতেই ছিল। আর যখন কালু টুনির ঘরে খোঁজাখুঁজি করছিল, তখন মিমি আওয়াজ পেয়ে রান্নাঘরে গেল। সেখানে গিয়ে মিমি দেখল কালু বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে। কালু মামা, তুমি এখানে কি করছো? মিমি হঠাৎ কথা বলায় কালু চমকে গেল। কালু যখন বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, তখন সে লজ্জিত হলো। সেই সময় সেখানে টুনিও এসে পৌঁছালো। এই কি কালু দাদা, তুমি এখানে কি করছো? ও আচ্ছা, বুঝতে পেরেছি। কালু দাদা, তোমাকে আমি কালকেই মধু খেতে দিলাম, আর তুমি আজকে সেই মধু চুরি করতে এলে। তোমার যদি এত ভালো লেগেই থাকে, তাহলে তুমি আমার কাছে চাইলে না কেন? তুমি যদি আমার কাছে চাইতে, তাহলে তোমাকে দিয়েই দিতাম। টুনির কথা শুনে কালু আরো লজ্জিত হলো। কালু লজ্জিত হয়ে বলল, সরি টুনি, আমার অনেক ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কোনোদিন এমন ভুল করব না। এরপর থেকে কালু কাক আগের থেকে অনেক ভালো হয়ে গেল। এরপর থেকে আর কোনোদিন সে চুরি করত না। থ্যাংক ইউ।